হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন সাকসেস স্টোরি নিয়ে। আমাদের সঙ্গে জুবাইদা রয়েছেন, শুনবো তার কাছ থেকে তার সাকসেসের গল্প। স্বাগত আপনাকে। এবং প্রথমে হচ্ছে কংগ্রাচুলেশনস ভিসা পাওয়ার জন্য। আপনি তো কানাডায় যাচ্ছেন মাস্টার্সের জন্য। আমাদেরকে একটু বলেন যে কোন কোর্সে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে কানাডাতে যাচ্ছি। আমার কোর্স হলো মাস্টার্স অফ ম্যানেজমেন্ট। এটা হলো ইউনিভার্সিটি, ক্র্যান্ডল ইউনিভার্সিটি। এটা নিউ ব্রান্সউইকের একটা ইউনিভার্সিটি। তো 2 বছর, অলমোস্ট 20 মান্থসের কোর্স একটা। এই তো ওকে। আমি একটু জানতে চাই যে ধরেন আমরা যখন বাইরে পড়াশোনা করার কথা চিন্তা করি, স্পেশালি মাস্টার্সের জন্য, তখন তো আমরা অনেক রিসার্চ করি, চিন্তা করি আসলে কোন কনসালটেন্সি ফার্ম বা কাদের কাছ থেকে কাজ করাবো বা কাদের কাছ থেকে আসলে আমি অথেন্টিক সবকিছু পাবো। সো আপনি মানে প্রমিনেন্ট সম্পর্কে কিভাবে জানলেন এবং কেমন ছিল আপনার জার্নিটা? আসলে সত্যি কথা বলতে গেলে আমি অনেকগুলো ইউনিভার্সিটি নিয়ে ঘাটাঘাটি করার পরে যখন আমি কনসালটেন্সি ফার্ম নিয়ে একটু দেখা শুরু করলাম, তো আমি বেশ কয়েকটা রিনাউন্ড ফার্মের সাথে আমি কথা বলেছি। এটা হলো সবচেয়ে বড় কথা। কিন্তু আমার কাছে প্রমিনেন্টের যেটা সবচেয়ে স্ট্রং পয়েন্ট মনে হয়েছে যে প্রমিনেন্টে আমি যখন আসছি, এনারা আমাকে মানে পুশ করেন নাই যে হ্যাঁ আপনি আসেন, আপনাকে আমরা এটা কিছু মানে অ্যাবসার্ড কোনো আমাকে হোপ দেয় নাই, যেটা আমার কাছে ওই সময় খুব অথেন্টিক মনে হয়েছে। যে না কোনো মানে অনেকে আছে না খুব বাড়িয়ে কোনো কিছু, এটা আমার কাছে কখনো মনে হয় না। এই জায়গাটাতেই আসলে আমার কাছে রিলায়েবিলিটিটা জায়গাটা তৈরি হয়েছে। তো আমি তখন ভাইয়ার সাথে কথা বললাম, উনি বললো হ্যাঁ আপনার এই জিনিস এভাবে করতে হবে, আমরা আমাদের লেভেল বেস্ট করবো, বাকিটা আপনার লাগ। বাট অনেক এজেন্সি যেটা বলে আপনার কোনো কিছুই লাগবে না, আপনার কোনো কিছুই লাগবে না, মোটামুটি একটু কিছু আইএলটিএস দেন বা এটা কিছু হলে আমরা বাকিটা সব আমরা করব। কিন্তু ওই সময় আমার কাছে একটু মনে হতো যে না এটা কিভাবে আসলে সম্ভব। সেই জায়গা থেকে আসলে প্রমিনেন্টে করা। তারপর আমার এক ফ্রেন্ডের থ্রুতে আমি প্রমিনেন্টের কথা জানতে পারলাম। ওনারাও সাকসেস ছিলেন, ওনাদের ভিসাটাও ওনাদের রিফিউজ হওয়ার পরও ওনারা এখান থেকে সাকসেস হয়ে ওনারা গিয়েছেন। তো সেজন্য আমি ভাবলাম যে না আমার আসলে হয়তো বা এখানেই যাওয়া উচিত। এবং আপনাদের কোম্পানিটা তো অনেক দীর্ঘ সময় ধরে কাজ করছে, সময়টাও তো একটা ব্যাপার। বাহ। সো মানে আপনি এখানে কি করছিলেন বা আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি আমাদেরকে বলেন, আপনার রেজাল্ট কি ছিল? আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলতে আমি বিবিএ কমপ্লিট করেছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এটা হলো আমি কমপ্লিট করেছি 2017 সালে। আমার মেজর ছিল ফাইন্যান্স এবং মার্কেটিংয়ে, ডুয়েল মেজর ছিল। এরপর আমি 2018 সাল থেকে আসলে ব্যাংকে জব করছিলাম। তারপরে টিল নাও আমি একটা সার্টেন টাইম জব করার পরে যেহেতু মাস্টার্সটা করা হয় নাই, তো আমি ভাবলাম হোয়াই নট বাইরে গিয়ে চেষ্টা করি। এখানে কিন্তু খুব সুন্দর একটা পয়েন্ট, আপু কিন্তু 2017-তে ওনার গ্রাজুয়েশন শেষ করেছে। সো একটা মোটামুটি একটা বড় ব্রেকের পরে কিন্তু মাস্টার্সের জন্য উনি আবার স্টার্ট করছে। সো অনেকের একটা ভুল ধারণা থাকে যে স্টাডি গ্যাপে হয়তো ভিসা হয় না, বা স্টাডি গ্যাপ থাকলে হয়তো বা আমার আসলে পড়ালেখার মোটিভেশনটা থাকবে না। সো সেটা কিন্তু দেখা গেল যে আসলে সব ক্ষেত্রে সঠিক নয়। আপনার যদি প্রোফাইল ভালো থাকে এবং আপনার যদি স্ট্রং আইএলটিএস থাকে এবং আপনার সবকিছু মিলিয়ে যদি আপনার পেপারস ভালো থাকে, তাহলে ডেফিনেটলি ভিসা পাওয়া পসিবল। আমাদেরকে একটু বলেন যে আপনার মানে আইএলটিএস এর প্রিপারেশনটা কেমন নিয়েছিলেন এবং কত রেজাল্ট ছিল? আচ্ছা, আমার আইএলটিএস এর রেজাল্টটা ছিল 7। তো 2টা ব্যান্ডে আমার 7 ছিল এবং 2টা ব্যান্ডে 6.5 ছিল, তো ওভারঅল 7 ছিল। জার্নিটা বলতে গেলে আসলে আইএলটিএসটা আমি তো আসলে চাকরির পাশাপাশি প্রিপারেশনটা নিচ্ছিলাম। আমি যে খুব বেশি সময় পেয়েছি ব্যাপারটা তেমনও না। বাট আমার মনে হয় যাদের বেসিকটা একটু ভালো আছে তারা যদি একটু মাইনরিটি ট্রাই করে, আর এখন তো অনলাইনে সবকিছু অ্যাভেলেবল, ম্যাটেরিয়ালস এন্ড অল। সেলফ স্টাডি? হ্যাঁ, আমি টোটালি সেলফ স্টাডি করেছিলাম। তো আমার মনে হয় এটা খুব জটিল হবে না যদি কেউ তার একটু পড়াশোনা ম্যাচুরিটিটা ভালো থাকে। আর যদি কেউ রানিং স্টুডেন্ট থাকে সেক্ষেত্রেও সমস্যা নেই, তাহলে তো তার অনেক সময় থাকে হাতে, সে আরও ভালোভাবে হয়তো 3 মাস, কারোর জায়গায় 6 মাস লাগতে পারে। বাট যদি কেউ কনসিস্টেন্সিটা ধরে রাখে, আমার মনে হয় একটা ভালো স্কোর সম্ভব। সো 3 মাসের মধ্যে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে আপনি পরীক্ষা দিয়েছেন। সো এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস যে অনেকেই ভাবে যে একটা লং ব্রেকের পরে আসলে আবার পড়াশোনা করলে আইএলটিএস তো যেহেতু একটা কনসেন্ট্রেশনের ব্যাপার, ওই কনসেন্ট্রেশনটা দিয়ে আবার আমরা পড়াশোনা করতে পারবো কিনা, সেই জায়গায় কিন্তু খুব মোটিভেশনাল একটা কথা আপু বলেছে যে 3 মাস সেলফ স্টাডি করেই কিন্তু উনি একটা ভালো রেজাল্ট, ভালো স্কোর নিয়ে আসছে। সো আমাদেরকে একটু বলেন যে যখন প্রিপারেশন
নিচ্ছিলেন আইএলটিএস এর বা বাইরে যাওয়ার, টোটাল মানে নিজে রিসার্চ করেছেন তো ডেফিনেটলি। সো যারা আসলে ইচ্ছা আছে যাদের, যারা চায় মাস্টার্সে বা পড়াশোনা করতে, তারা কি কি ধরনের প্রিপারেশন নিতে পারে, এবং সেটা ফিনান্সিয়াল হতে পারে, নিজের পার্সোনাল প্রিপারেশন, মানে আপনার কাছ থেকে কি মনে হয় যে কি কি প্রিপারেশন নেওয়া উচিত? আসলে প্রিপারেশনের ক্ষেত্রে আমি মনে করি যে এখানে দুইটা ফ্যাক্টর কাজ করে। প্রথম হলো যে তার পারপাসটা কি, সে আসলে কেন চাচ্ছে। এখন আমি যখন একটা সার্টেন গ্যাপের পরে আবার আমি মাস্টার্সের জন্য শুরু করলাম, তো আমার আসলে এই সময় গিয়ে আবার ব্যাক করে করাটা একটু টাফ। এখন অনেকে হয়তো ভাবতে পারে না আমি আসলে একটা গুড ডিগ্রি চাই, কেউ খুব ডিগ্রিটাকে প্রায়োরিটাইজ করে, কেউ সেটেলমেন্টটাকে প্রায়োরিটাইজ করে, এটা যার যার এইজ এবং সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। আমার যেহেতু 7 বছর অলমোস্ট চাকরির হয়ে গিয়েছিল, আমি চাচ্ছিলাম যে এমন একটা কোর্সে যাবো যেটা আমার ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করবে এবং পরবর্তীতে চাইলে ওখান থেকে আমি একটা সেটেলমেন্টে আসতে পারি। সেজন্য আমার রিসার্চের মেইন কনসেন্ট্রেশনটাই আমি দিয়েছি আসলে কোন প্রভিন্সটা আমার জন্য ভালো হবে। আচ্ছা, দেন সেখানে কি কি ইনস্টিটিউট আছে, সেটার কোন কোন কোর্সগুলো আমার সাথে ম্যাচ করে। ঠিক আমি যদি 7 বছর আগে জাস্ট অ্যাজ এ ফ্রেশ গ্র্যাজুয়েট আমি রিসার্চটা করতাম, তাহলে হয়তো বা আমি এই জায়গাটার চেয়েও আমি প্রায়োরিটাইজ করতাম আমার ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং সাবজেক্টটাকে, যে না আমি ফাইন্যান্সে পড়ছি, আমি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের কিছু একটা করব, বা আমি খুব ওয়েল গ্রেডেড একটা ইউনিভার্সিটিতে যাব যেখানে আসলে হয়তো ওই প্রভিন্সটা খুব টাফ, বাট এটা আমার জন্য ম্যাটার করে না, কারণ আমি ওখানে পড়ার পর আমি অন্য জায়গায় গিয়ে আমার হাতে যথেষ্ট সময় আছে ফর পিআর অ্যান্ড অল। হ্যাঁ, বাট যখন আপনি একটা ম্যাচুর সময় যাচ্ছেন তখন আপনি চাইলেও 7-8 বছর, এটা একটু লম্বা টাইম। তো আমার টার্গেট ছিল যে কোথায় কোন প্রভিন্সটা আসলে এই মুহূর্তে কম্পারেটিভলি আসলে ওইভাবে ইজি তো কোনোটাই না, বাট তারপরও ব্যস্ত শহরগুলোর চেয়ে একটু সাইডে গিয়ে আপনি পড়লে হয়তো বা কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাওয়া যায়। সেই জিনিসটা আমি পার্সোনালি মনে হয়েছে রিসার্চ করে আমার থিঙ্কিং হয়েছে। বাট যারা সিঙ্গেল মানে একেবারেই অল্প আর আমার চেয়েও ইয়াং এই যে ট্রাই করতেছেন, তাদের জন্য এটা ম্যান্ডেটরি না। তারা চাইলে একটা আরেকটু গুড র্যাঙ্কিং এর ইউনিভার্সিটিতে আরেকটু কোনো টাফ সাবজেক্টে তারা করতে পারে, যেটার প্রসপেক্ট আমি মনে করি আরো ভালো হবে। ওকে, এটা আসলে ডিপেন্ড করে আপনি যেটা বললেন যে আসলে আপনার সিচুয়েশন কি, আপনি আসলে আপনার প্রায়োরিটির জায়গাটা কোনটা সেটা। সো থ্যাংক ইউ সো মাচ। আপনি আসলে জানি অনেক ব্যস্ত, আপনার তো সেপ্টেম্বরেই ক্লাস শুরু, অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। সো লাস্টলি যদি যারা আসলে দেখবে তারাও তো অবশ্যই এখানে আসার জন্য একটা চিন্তা করবে, বা তাদের জন্য যদি আপনার কোনো কিছু বলা। আমি তাদের জন্য একটা কথাই বলবো যে আপনারা মোটিভেশনটা নষ্ট করবেন না, যে না হচ্ছে না, করছে না। ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট, এবং ভালো একটা জায়গা চুজ করেন যেখানে আপনি আসলে ভরসা করতে পারবেন। কারণ আমরা যারাই করি আমরা তো আলটিমেটলি সার্ভিস চার্জ এগুলো তো সব জায়গার জন্যই অ্যাপ্লিকেবল। তো আমি এমন একটা জায়গায় করি না কেন যেখানে আমি একটু রিলাই করতে পারি, বা যাদের একটা ভালো এক্সপিরিয়েন্স আছে এই জায়গাটায়, তারপরও যদি নেগেটিভ কিছু হয় নিজেকে অন্তত সান্ত্বনা দিতে পারবো, হয়তো আমার ভাগ্যে ছিল না, বাট প্রসিডিউরাল কোনো ল্যাকিংস ছিল না। কারণ কানাডার ক্ষেত্রে ডকুমেন্টেশনটা বোঝা এবং সে কাগজগুলোকে সিঙ্ক্রোনাইজ করে জমা দেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্য আমি তাদের উদ্দেশ্যে বলবো নিজের স্কোরটা ভালো রাখার, ভালো একটা ফাইন্যান্সিয়াল প্রিপারেশন রাখা, এবং একটা সেফ হ্যান্ডে নিজের ফাইলটা সাবমিট করা। এই জিনিসগুলো যদি আমরা মেকশিওর করতে পারি, আমার মনে হয় যে ইনশাল্লাহ লাক ফেভার করলে ভিসাটা অনেকটাই সহজ হয়ে যায়, আমি বলবো। থ্যাংক ইউ সো মাচ, and good luck for you. Thank you.